আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তরকাণ্ডের একাদশ বল্লী। স্থান বেলুড় মঠ, বর্ষ 1901। কলিকাতা জুবিলি আর্ট একাডেমির অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বাবু রণদাপ্রসাদ দাশগুপ্ত মহাশয়কে সঙ্গে করিয়া শিষ্য আজ বেলুড় মঠে আসিয়াছে। রণদাবাবু শিল্পকলা নিপুণ, সুপণ্ডিত ও স্বামীজির গুণগ্রাহী। আলাপ পরিচয়ের পর স্বামীজি রণদাবাবুর সঙ্গে শিল্প বিজ্ঞান সম্বন্ধে নানান প্রসঙ্গ করিতে লাগিলেন। রণদাবাবুকে উৎসাহিত করিবার জন্য জুবিলি আর্ট একাডেমিতে একদিন যাইতেও ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু নানা অসুবিধায় স্বামীজির তথায় যাওয়া ঘটিয়া ওঠে নাই। স্বামীজি রণদাবাবুকে বলিতে লাগিলেন, পৃথিবীর প্রায় সকল সভ্য দেশের শিল্প সৌন্দর্য দেখে এলুম, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রাদুর্ভাবকালে এদেশের শিল্পকলার যেমন বিকাশ দেখা যায়, তেমনি আর কোথাও দেখলুম না। মোগল বাদশাহের সময়েও ওই বিদ্যার বিশেষ বিকাশ হয়েছিল। সেই বিদ্যার কীর্তি স্তম্ভরূপে আজও তাজমহল, জুম্মা মসজিদ প্রভৃতি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে রয়েছে। মানুষ নিজে যে জিনিসটি তৈরি করে, তাতে কোনো একটা আইডিয়া এক্সপ্রেস করার নামই হলো আর্ট বা শিল্প। যাতে আইডিয়ার এক্সপ্রেশন নেই, রং বেরঙের চাকচিক্য পরিপাটি থাকলেও তাকে কিন্তু প্রকৃত আর্ট বলা যায় না। ঘটি, বাটি, পেয়ালা প্রভৃতি নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলিও ওইরূপে বিশেষ কোনো ভাব প্রকাশ করে তৈরি হওয়া উচিত। প্যারিস প্রদর্শনীতে পাথরের খোদাই এক অদ্ভুত মূর্তি দেখেছিলাম। মূর্তিটির পরিচায়ক এই কয়টি কথা নিচে লেখা: আর্ট আনভেইলিং নেচার, অর্থাৎ শিল্প কেমন করে প্রকৃতির নিবিড় অবগুণ্ঠন স্বহস্তে মোচন করে ভেতরের রূপ সৌন্দর্য দেখে। মূর্তিটি এমনভাবে তৈরি করেছে যেন প্রকৃতি দেবীর রূপচ্ছবি এখনও স্পষ্ট বেরোয়নি। যতটুকু বেরিয়েছে ততটুকু সৌন্দর্য দেখেই শিল্পী যেন মুগ্ধ হয়ে গিয়েছে। যে ভাস্কর এই ভাবটি প্রকাশ করতে চেষ্টা করেছেন, তার প্রশংসা না করে থাকা যায় না। ওই রকমের অরিজিনাল কিছু করতে চেষ্টা করবেন রণদাবাবু। আমারও ইচ্ছা আছে সময় মতো অরিজিনাল মডেলিং সব গড়তে, কিন্তু এদেশে উৎসাহ পাই না। অর্থাভাব, তার উপরে আমাদের দেশে গুণগ্রাহী লোকের অভাব। স্বামীজি, আপনি যদি প্রাণ দিয়ে যথার্থ একটি খাঁটি জিনিস করতে পারেন, যদি আর্টে একটি ভাবও যথাযথ এক্সপ্রেস করতে পারেন, কালে নিশ্চয়ই তার অ্যাপ্রিসিয়েশন হবে। খাঁটি জিনিসের কখনোই জগতে অনাদর হয়নি। এইরূপও শোনা যায়, এক একজন আর্টিস্ট মরবার 1000 বছর পর হয়তো তার অ্যাপ্রিসিয়েশন হলো। রণদাবাবু: তা ঠিক, কিন্তু আমরা যেরূপ অপদার্থ হয়ে পড়েছি, তাতে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে সাহসে কুলোয় না। এই 5 বছরের চেষ্টায় আমি যা হোক কিছু কৃতকার্য হয়েছি। আশীর্বাদ করুন যেন উদ্যম বিফল না হয়। স্বামীজি: যদি ঠিক ঠিক কাজে লেগে যান তবে নিশ্চয়ই সাকসেসফুল হবেন। যে বিষয়ে মন প্রাণ ঢেলে খাটে, তাতে তার সাকসেস তো হয়ই। তারপর চাই কি ওই কাজের তন্ময়তা থেকে ব্রহ্মবিদ্যা পর্যন্ত লাভ হয়। যে কোনো বিষয়ে প্রাণ দিয়ে খাটলেই ভগবান তার সহায় হন। রণদাবাবু: ওদেশ এবং এদেশের শিল্পের ভিতর তফাৎ কি দেখলেন? স্বামীজি: প্রায় সবই সমান।
অরিজিনালিটি প্রায়ই দেখতে পাওয়া যায় না। ওইসব দেশে ফটোযন্ত্রের সাহায্যে এখন নানান চিত্র তুলে ছবি আঁকছে, কিন্তু ওই যন্ত্রের সাহায্য নিলেই অরিজিনালিটি লোপ পেয়ে যায়। নিজের আইডিয়ার এক্সপ্রেশন দিতে পারা যায় না। আগেকার ভাস্করগণ আপনাদের মাথা থেকে নূতন নূতন ভাব বের করতে বা সেইগুলি ছবিতে বিকাশ করতে চেষ্টা করতেন। এখন ফটোর অনুরূপ ছবি হওয়ায় মাথা খেলাবার শক্তি ও চেষ্টার লোপ হয়ে যাচ্ছে। তবে এক একটা জাতের এক একটা ক্যারেক্টারিস্টিক আছে। আচারে, ব্যবহারে, আহারে, বিহারে, চিত্রে, ভাস্কর্যে সেই বিশেষ ভাবের বিকাশ দেখতে পাওয়া যায়। এই ধরুন, ওদেশের গান বাজনা, নাচের এক্সপ্রেশনগুলি, বাহ্য বিকাশ সবই পয়েন্টেড। নাচছে যেন হাত পা ছুটছে, বাজনাগুলির আওয়াজে কানে যেন সঙ্গীনের খোঁচা দিচ্ছে। গানেরও ওইরূপ। এদেশের নাচ আবার যেন হেলে দুলে তরঙ্গের ন্যায় গড়িয়ে পড়ছে। গানের গমক মূর্ছনাতেও ওইরূপ রাউন্ডেড মুভমেন্ট দেখা যায়, বাজনাতেও তাই। অতএব আর্ট বা শিল্প সম্বন্ধে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন রূপ বিকাশ হয়। যে জাতটা বড় মেটেরিয়ালিস্টিক, তারা নেচারটাকেই আইডিয়াল বলে ধরে এবং তদনুরূপ ভাবের এক্সপ্রেশনই শিল্পে দিতে চেষ্টা করে। যে জাতটা আবার প্রকৃতির অতীত একটা ভাব প্রাপ্তিকেই আইডিয়াল বলে ধরে, সেটা ওইভাবেই নেচারের শক্তি সহায়ে শিল্পে এক্সপ্রেস করতে চেষ্টা করে। প্রথম শ্রেণীর জাতদের নেচারই সাংসারিক ভাব ও পদার্থ চিত্রণই হচ্ছে প্রাইমারি বেসিস অফ আর্ট, অর্থাৎ শিল্পের মূল ভিত্তি। আর দ্বিতীয় শ্রেণীর জাতগুলোর আইডিয়ালিটি হচ্ছে শিল্প বিকাশের মূল কারণ। ওইরূপে দুই বিভিন্ন উদ্দেশ্য ধরে শিল্প চর্চায় অগ্রসর হলেও ফল উভয় শ্রেণীর প্রায় একই দাঁড়িয়েছে। উভয়েই আপন আপনভাবে শিল্পোন্নতি করছে। ওসব দেশের এক একটা ছবি দেখে আপনার সত্যকার প্রাকৃতিক দৃশ্য বলে ভ্রম হবে। এদেশের সম্বন্ধেও তেমনই। পুরাকালে স্থাপত্যবিদ্যার যখন খুব বিকাশ হয়েছিল, তখনকার এক একটি মূর্তি দেখলে আপনাকে এই জড় প্রাকৃতিক রাজ্য ভুলিয়ে একটা নতুন ভাবরাজ্যে নিয়ে ফেলবে। ওদেশে এখন যেমন আগেকার মতো আর ছবি হয় না, এদেশেও তেমনি নূতন নূতন ভাব বিকাশকল্পে ভাস্করগণের আর চেষ্টা দেখা যায় না। এই দেখুন না, আপনাদের আর্ট স্কুলের ছবিগুলিতে যেন কোনো এক্সপ্রেশন নেই। আপনারা হিন্দুদের নিত্যাধ্যেয় মূর্তিগুলিতে প্রাচীন ভাবের উদ্দীপক এক্সপ্রেশন দিয়ে আঁকবার চেষ্টা করলে ভালো হয়। রণদাবাবু, আপনার কথায় হৃদয়ে মহা উৎসাহ হয়। চেষ্টা করে দেখব, আপনার কথা মতো কার্য করতে চেষ্টা করব। স্বামীজি আবার বলিতে লাগিলেন, এই মনে করুন মা কালীর ছবি। এতে যুগপৎ ক্ষেমঙ্করী ও ভয়ঙ্করী মূর্তির সমাবেশ। ওই ছবির কোনোখানিতে কিন্তু ওই উভয় ভাবের ঠিক ঠিক এক্সপ্রেশন দেখা যায় না। তা দূরে যাক, ওই উভয় ভাবের একটাও চিত্রে ঠিক ঠিক বিকাশ করতে কারোরই চেষ্টা নেই। আমি মা কালীর ভীমা মূর্তির কিছু আইডিয়া কালী দ্য মাদার নামক আমার ইংরাজি কবিতাটায় লিপিবদ্ধ করতে চেষ্টা করেছি। আপনি ওই ভাবটা একখানা ছবিতে এক্সপ্রেস করতে পারেন কি? রণদাবাবু, কী ভাব? স্বামীজি শিষ্যের পানে তাকাইয়া তাহার ওই কবিতাটি উপর হইতে আনিতে বলিলেন। শিষ্য লইয়া আসিলে
স্বামীজি উহা রণদাবাবুকে পড়াইয়া শুনাইতে লাগিলেন। স্বামীজির ওই কবিতাটি পাঠের সময় শিষ্যের মনে হইতে লাগিল যেন মহাপ্রলয়ের সংহার মূর্তি তাহার কল্পনা সমক্ষে নৃত্য করিতেছে। রণদাবাবুও কবিতাটি শুনিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। কিছুক্ষণ বাদে রণদাবাবু যেন কল্পনা নয়নে ওই চিত্রটি দেখিতে পাইয়া বাপ বলিয়া ভীত চকিত নয়নে স্বামীজির মুখপানে তাকাইলেন। স্বামীজি, কেমন এই আইডিয়া চিত্রে বিকাশ করতে পারবেন তো? রণদাবাবু, আগে চেষ্টা করব, কিন্তু ওই ভাবের কল্পনা করতেই যেন মাথা ঘুরে যাচ্ছে। স্বামীজি, ছবিখানি এঁকে আমাকে দেখাবেন, তারপর আমি উহা সর্বাঙ্গ সম্পন্ন করতে যা যা দরকার তা আপনাকে বলে দেব। অতঃপর স্বামীজি রামকৃষ্ণ মিশনের শিলমোহরের জন্য কমল দল বিকশিত হৃদ মধ্যে হংস রাজিত সর্পবেষ্টিত যে ক্ষুদ্র ছবিটি করিয়াছিলেন তাহা আনাইয়া রণদাবাবুকে দেখাইয়া তৎসম্বন্ধে নিজ মতামত প্রকাশ করিতে বলিলেন। রণদাবাবু প্রথমে উহার মর্ম পরিগ্রহণে অসমর্থ হইয়া স্বামীজিকেই উহার অর্থ জিজ্ঞাসা করিলেন। স্বামীজি বুঝাইয়া দিলেন, চিত্রস্থ তরঙ্গায়িত সলিল রাশি কর্মের কমলগুলি, ভক্তির এবং উদীয়মান সূর্যটি জ্ঞানের প্রকাশক, চিত্রগত সর্প পরিবেষ্টনটি যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির পরিচায়ক, আর চিত্র মধ্যস্থ হংস প্রতিকৃতিটি অর্থ হল পরমাত্মা। অতএব কর্ম, ভক্তি ও জ্ঞানযোগের সহিত সম্মিলিত হইলেই পরমাত্মার সন্দর্শন লাভ হয়। চিত্রের ইহাই হল অর্থ। রণদাবাবু চিত্রটির ঐরূপ অর্থ শুনিয়া নির্বাক হইয়া রহিলেন। কিছুক্ষণ পর বলিলেন, আপনার নিকটে কিছুকাল শিল্প কলাবিদ্যা শিখিতে পারিলে আমার বাস্তবিক উন্নতি হইতে পারিত। অতঃপর স্বামীজি ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ মন্দির যেভাবে নির্মাণ করিতে হইবে তাহার ইচ্ছা তাহারই একখানি ড্রয়িং আনাইলেন। চিত্রখানি স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজির পরামর্শ মতো অঙ্কিত করিয়াছিলেন। চিত্রখানি রণদাবাবুকে দেখাইতে দেখাইতে বলিতে লাগিলেন, এই ভাবী মঠ মন্দিরটির নির্মাণে প্রাচ্য ও পাশ্চাত্য যাবতীয় শিল্পকলার একত্র সমাবেশ করবার আমার ইচ্ছা আছে। আমি পৃথিবী ঘুরে গৃহশিল্প সম্বন্ধে যত সব আইডিয়া নিয়ে এসেছি তার সবগুলি এই মন্দির নির্মাণে বিকাশ করবার চেষ্টা করব। বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর একটি প্রকাণ্ড নাট মন্দির তৈরি হবে। উহার দেওয়ালে শত সহস্র প্রফুল্ল কমল ফুটে থাকবে। হাজার লোক যাতে একত্রে বসে ধ্যান জপ করতে পারে, নাট মন্দিরটি এমনই বড় করে নির্মাণ করতে হবে। আর শ্রীরামকৃষ্ণ মন্দির ও নাট মন্দিরটি এমনভাবে একত্র করে গড়ে তুলতে হবে যে দূর থেকে দেখলে ঠিক ওঙ্কার বলে ধারণা হবে। মন্দির মধ্যে একটি রাজহংসের উপর ঠাকুরের মূর্তি থাকবে। দোরে দুদিকে দুটি ছবি একইভাবে থাকবে, একটি সিংহ ও একটি মেষ বন্ধুভাবে উভয়ে উভয়ের গা চাটছে, অর্থাৎ মহাশক্তি ও মহানম্রতা যেন প্রেমে একত্র সম্মিলিত হয়েছে। মনে এইসব আইডিয়া রয়েছে, এখন জীবনে কুলোয় তো কার্যে পরিণত করে যাব, নতুবা ভাবি জেনারেশন ওইগুলি ক্রমে কার্যে পরিণত করতে পারে তো করবে। আমার মনে হয় ঠাকুর এসেছিলেন দেশের সকল প্রকার বিদ্যা ও ভাবের ভেতরে প্রাণ সঞ্চার করতে।
সেই জন্য ধর্ম, কর্ম, বিদ্যা, বিজ্ঞান, ভক্তি সমস্তই যাতে এই মঠ কেন্দ্র থেকে সারা জগতে ছড়িয়ে পড়ে, এমনভাবে ঠাকুরের এই মঠটি গড়ে তুলতে হবে। এ বিষয়ে আপনারা আমার সহায় হন। রণদাবাবু ও উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ স্বামীজির কথাগুলি শুনিয়া অবাক হয়ে বসে রইলেন। যাহার মহৎ উদার মন সকল বিষয়ের সকল প্রকার মহান ভাব রাশির অদৃষ্টপূর্ব ক্রীড়া ভূমি ছিল, সেই স্বামীজির মহত্বের কথা ভাবিয়া সকলে একটা অব্যক্তভাবে পূর্ণ হইয়া স্তব্ধীভূত হইয়া রহিলেন। অল্পক্ষণ পরে স্বামীজি আবার বলিলেন, আপনি শিল্পবিদ্যার যথার্থ আলোচনা করেন বলেই আজ ওই সম্বন্ধে এত চর্চা হচ্ছে। শিল্প সম্বন্ধে এতকাল আলোচনা করে আপনি ওই বিষয়ের যা কিছু সার ও সর্বোচ্চ ভাব পেয়েছেন তাই এখন আমাকে বলুন। রণদাবাবু: মহাশয়, আমি আপনাকে নতুন কথা কি শোনাব? আপনি ওই বিষয়ে আজ আমার চোখ ফুটিয়ে দিলেন। শিল্প সম্বন্ধে এমন জ্ঞানগর্ভ কথা এই জীবনে আর কখনো শুনিনি। আশীর্বাদ করুন, আপনার নিকট যে সকল ভাব পেলাম তা যেন কার্যে পরিণত করতে পারি। অতঃপর স্বামীজি আসন হইতে উঠিয়া ময়দানে ইতস্তত বেড়াইতে লাগিলেন এবং শিষ্যকে বলিলেন, ছেলেটি খুব তেজস্বী। শিষ্য: মহাশয়, আপনার কথা শুনিয়া অবাক হইয়া গিয়াছে। স্বামীজি শিষ্যের ওই কথার কোনো উত্তর না করিয়া আপন মনে গুনগুন করিয়া ঠাকুরের একটি গান গাহিতে লাগিলেন, পরম ধন সে পরশমণি ইত্যাদি। এইরূপে কিছুক্ষণ বেড়াইবার পর স্বামীজি মুখ ধুইয়া শিষ্য সমভিবারে উপরে নিজের ঘরে প্রবেশ করিলেন এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুস্তকের শিল্প সম্বন্ধীয় অধ্যায়টি বেশ কিছুক্ষণ পাঠ করিলেন। পাঠ সাঙ্গ হইলে পূর্ববঙ্গের কথা এবং উচ্চারণের ঢং লইয়া শিষ্যের সঙ্গে সাধারণভাবে ঠাট্টা তামাশা করিতে লাগিলেন। নমস্কার।